আজকে আমাকে বলছে, কে বলছে আমি বলবো না, কারণ আমি প্রতিদিন হাঁটতে যেতাম, এখন আর হাঁটতে যাই না। হাসিনার সময় মনে হতো না, শেখ হাসিনার সময় আমি হাঁটতে গেলে আমার কোনো অসুবিধা, পার্কে সকালবেলা, কিন্তু আমি এখন 2 মাস যাবত পার্কে হাঁটতে যাই না। কেন যাই না এটা বলবো না। সেই পার্কের একজন মেয়ে আমাকে বলছে, মেয়ে না, সে আমার বোনের মতো, সে আমাকে বলছে যে আমরা দুইজন মেয়ে আমরা আলাপ করতেছিলাম, হাঁটতেছিলাম, তখন বুরকা গায়ে দিয়ে আরো 2 জন আসলো, আর 2 জন ছেলে এসে বললো যে এখানে হাঁটতে হইলে কিন্তু কালকের থেকে হিজাব করে আসবে। এই যে শুরু হয়েছে যে ফুটবল খেলতে দিবে না, নাটক করতে দিবে না, গান গাইতে দিবে না, লালন অনুষ্ঠান করতে দিবে না, এই যে শুরু হয়েছে, এই যে বিশ্বাসঘাতকতা ইউনূস সরকার করতেছে মেয়েদের সাথে, তার উত্তর কি বাংলাদেশের নারীরা দিবে না, আমাদের মায়েরা বোনেরা দিবে না? আমি তো মা বোনদের মধ্যে কোনো ডিফারেন্স করি না। আমার যে মা নেকাব পরে, হেজাব পরে, সেও আমার মা, সে আমার বোন, সে আমার মেয়ে। আবার যে চুল খুলে সুন্দর করে আশ্রয় গিয়ে ফুটবল খেলে, সেও আমার মা এবং বোন। আবার যে বিশ্ববিদ্যালয়ে পরে বোরকা পরে, সেও আমার বোন মা। আবার যে বোরকা পরে না, সেও আমার বোন মা। এই যে নারীদেরকে এই দিকে আফগানিস্তানের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আফগানিস্তানের মেয়েরা ক্লাস 5-এ বেশি পড়তে পারে না, এখন দেখছি তারা গোপনে এসে পাকিস্তানে লেখাপড়া করে। এই দেশটা কি এই মধ্যযুগের দিকে নিয়ে যাওয়ার জন্য 5ই আগস্ট হয়েছিল কিনা আমি আন্দোলনকারী সন্তানদেরকে জিজ্ঞাসা করতে চাই। তোমরা এই দেশটাকে কোথায় নিতে চাও, এটা দয়া করে বলো তোমরা, না হলে আমাদেরকে মেরে ফেলো। তোমরা এসে ব্রাশ ফায়ার করে আমাদেরকে মেরে যাও, তারা এই পৃথিবীতে কেন জন্মগ্রহণ করে, যুদ্ধ করে কেন দেশ স্বাধীন করছে। কিশোরগঞ্জের মতো একটা জায়গাতে, যেটা আমার জেলা, সেইখানে জাতীয় 4 নেতা, আমি নাইবা বললাম, জাতীয় 4 নেতা সবাই জানে এরা কারা। এরা মুক্তিযুদ্ধের সময় 4 জনই মন্ত্রী ছিলেন। সৈয়দ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, মুজিবনগর সরকারের তাজউদ্দিন আহমদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মনসুর আলী কামরুজ্জামান, তাদের স্ট্যাচু ভাঙ্গিয়া ঘুরায় দিছে। আর সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো এর সঙ্গে সঙ্গে তারা 7 জনকে বীর শ্রেষ্ঠ, তাদের স্কাল্পচার গুলো, ভাস্কর্য গুলো ভাঙ্গিয়া চুরমার করে দিচ্ছে। এই যে দুর্ভাগ্যজনক ঘটনা, তাইলে এই যে বলা হচ্ছে শেখ হাসিনার বক্তৃতার প্রতিবাদে অথবা বক্তৃতার প্রতিক্রিয়া এই দেশে তার বঙ্গবন্ধুর বাড়ি বা শেখ মুজিবের বাড়ি পড়ছে, এই কথাটা আসলে সত্য নয়, এটা হলো বাহানা। আসল কথাটা হলো এই বাহানাটাকে সম্বল করে মুক্তিযুদ্ধের সমস্ত চিহ্নকে দেশ থেকে উৎখাত করে দেওয়াই হলো তাদের আসল উদ্দেশ্য। এবং এই যে শুরু হয়েছে, এটা যে কবে শেষ হবে, এই যে কুপমন্ডু কথা, ধর্মের নামে এই যে অন্ধকারের দিকে জাতিকে নিয়ে যাওয়া, পৃথিবীর কোন মুসলিম দেশে, আমি বলছি মালয়েশিয়া থেকে ধরে ইন্দোনেশিয়া, পাকিস্তান থেকে ধরে তুরস্ক, মিশর, ইরান, ইরাক, এমনকি সৌদি আরব, মধ্যপ্রাচ্য, এমনকি সেন্ট্রাল এশিয়ার সমস্ত মুসলিম দেশ, উজবেকিস্তান, তাজিকিস্তান, সেখানে গেলে, উজবেকিস্তানে গেলে দেখা যায় সবচেয়ে উঁচু যে স্কাল্পচারটা, সেটা হলো সম্রাট বাবরের, কারণ সে ওই দেশেরই সন্তান ছিল। সারা পৃথিবীতে মুসলিম দেশে ভাস্কর্য আছে, কেউ তো ভাঙ্গে না। আমরা এত বড়ই মুসলমান হয়ে গেলাম যে ওই দেশ থেকে বেশি আমরা সমস্ত ভাস্কর্য ভেঙে ফেলবো, মূর্তি আর ভাস্কর্যের ডিফারেন্স আমরা বুঝবো না। আমরা কেন এত কুপমণ্ডুক, অজ্ঞান, অধম কেন হইলাম, নরাধম কেন হইলাম, আমরা ভেঙে দিচ্ছি। শুধু তাই না, আমার সবচেয়ে খারাপ লাগছে কালকে মহিলা সমিতিতে যে নাটক হয়, গত 70 বছর পাকিস্তান আমল থেকে যে নাটক হয়, যেটা পৃথিবীতে কন্টেস্ট করে সারা পৃথিবীব্যাপী, বিশেষ করে ভারতবর্ষের শ্রেষ্ঠ নাটকগুলা যে মহিলা সমিতিতে হয়, কালকে একদল লোক গেছে মহিলা সমিতির সমস্ত নাটক বন্ধ করে দিছে। মহানগর নাট্য মঞ্চের সমস্ত নাটক তারা বন্ধ করে দিছে, তারা লালনের গান বন্ধ করে দিছে, তারা সিনেমা অভিনেত্রীদের অভিনয় বন্ধ করে দিছে। এগুলো আপনারা জানেন না দূরে থেকে, এবং এগুলো অলরেডি হয়ে গেছে। কেউ আর এখন গান গায় না বাংলাদেশে, কেউ আর এখন বাংলাদেশে গান গাইতে পারে না। নাই আরে নাই বাদাম তুইলা কোন দূরে যাও চইলা, ওকে গারিয়াল ভাই, এই গান আর কেউ গাইতে পারে না। এখন আর গান গাওয়ার কিছু নাই। এখন মেয়েদেরকে ফুটবল খেলতে দেওয়া হয় না। এই সরকার, ইউনূস সাহেবের সরকার, মেয়েদের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করছে। কারণ ইউনূস সরকারের আন্দোলনে, ইউনূস সাহেব ছিলেন না আন্দোলনে, ছাত্রদের আন্দোলনে, এই ছেলেদেরকে আমি জিজ্ঞাসা করি, তোমরা তোমাদের মা বাবার কসম খায়া বলো, তোমরা বেশি আন্দোলন করছো না ইউনিভার্সিটির মেয়েরা বেশি আন্দোলন? তোমাদের মা বাবার কসম দিলাম তোমাদেরকে, নাকি বিকারুন্নেসের মেয়েরা বেশি, নাকি ইডেনের মেয়েরা বেশি, নাকি রুকেয়া হলের মেয়েরা বেশি, নাকি তোমরা বেশি আন্দোলন করো? মেয়েরা তো আমি দেখছি বলছে, পুলিশকে সামনে গিয়ে দাঁড়ায় বলছে আমার ভাইকে নিতে পারবে না, আমার বুকের উপর দিয়ে ট্রাক চালায় দেও।
পুলিশ বাধ্য হয়ে আন্দোলনকারীকে ছেড়ে চলে গেছে। রাষ্ট্র নির্ভর করে তার ফিলোসফি কি, তার ইডিওলজি কি, তার স্ট্যান্ড পয়েন্ট কি, তার পিলার কি, তার মূলনীতি কি, সবকিছুর উপর একটা রাষ্ট্র নির্ভর করে। খালি আমি ক্ষমতায় গেলাম কি গেলাম না সেটা পরের ব্যাপার। কিন্তু নির্দিষ্টভাবে মুক্তিযুদ্ধ যে বাংলাদেশের মা, বাংলাদেশ মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে যে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, এই জায়গাটা কেউ না কেউ এটাকে প্রতিষ্ঠিত বা এটাকে প্রকাশ করতে এটার পক্ষে দাঁড়াইতে হবে। আর মুক্তিযুদ্ধ যদি বাদ দিয়ে দেন, ইট ইজ নট বাংলাদেশ, ইট ইজ নট বাংলাদেশ। কারণ মুক্তিযুদ্ধের পরেই দেশের নাম মধ্য দিয়ে দেশের নাম বাংলাদেশ। এর আগে তো পাকিস্তান ছিল। কাজে যারা মুক্তিযুদ্ধ চান এটা লিখতে হবে পূর্ব পাকিস্তান, লেখেন আগে, লিখে তারপরে রাজনীতি করেন। বিএনপি তো নামের একেবারে প্রথমটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজে আমি আজকে বলি, আপনারা যে প্রশ্নটা তুলতেছেন এইগুলা খুব কঠিন প্রশ্ন, কিন্তু বিএনপির কাছ থেকে কিন্তু বাংলাদেশের মানুষ অনেক কিছু আশা করে, অনেক সুস্পষ্ট বক্তব্য আশা করে। খালি ক্ষমতায় যাইতে চায় অনেক সুস্পষ্ট বক্তব্য বিএনপির কাছ থেকে আশা করে। একটা কথা আমি খুব ক্লিয়ার ভাবে বলতে চাই, আজকে কিন্তু মুক্তিযুদ্ধ মৃত্যুর মুখামুখি। একদল ঘাতক চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধকে মেরে, আমি ঘাতক বললাম তাদেরকে, কালো শক্তি চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধকে হত্যা করার জন্য। এখানে বিএনপির যদি ভূমিকা না থাকে, আমার ধারণা বিএনপির ভূমিকা থাকা উচিত। আমি এর বাইরে আর কিছু বললাম না। পৃথিবী যদি মনে করে আমরা একটা পাগল ছাগলদের দেশ, অমানুষদের দেশ, আমরা একটা আমরা একটা সন্ত্রাসী জঙ্গিদের দেশ, আমরা একজনের বাড়ি আরেকজনের পুরায় দেই, এবং পুরায় দিলে পরে মিলিটারি এসে পাহারা দেয় যাতে ঠিক মতো পুরানো হয়, এবং সরকার চায় দেখে আগুনটা কত সুন্দর জ্বলছে এবং কিভাবে আলু পুরায় দেওয়া যায়। এই যে দেশ যেখানে একজন নোবেল লরিয়েট বসে আছে দেশের প্রধান হয়ে, সারা পৃথিবী দেখছে, তখন আমাদেরকে মনে করে আমরা বুঝি অমানুষ, আমরা বুঝি অসভ্য, আমরা বুঝি এই পৃথিবীর যোগ্য নই। কাজেই একটা ভালো বাড়ির পাশে যদি আপনি সারাদিন ঝগড়া করেন, বস্তির মানুষের মতো ঝগড়া করেন, তাহলে যাদের শক্তি আছে তারা বলতেই পারে যে এইসব ঝগড়া যারা করে এদেরকে তোমরা কন্ট্রোল করো। আমরা সারা জীবন শুধু ঝগড়া করব? 5ই আগস্টে আন্দোলনে আমরা 1,500 লোকের রক্ত দিলাম, 30,000 লোক আহত হইল, যেভাবে বলা হচ্ছে আমি সেই সংখ্যাটাই বললাম। আমরা এত রক্তের সাগর সৃষ্টি করলাম, হাসিনার মতো ফেসিস্টই বললাম, আমি বলে তাকে তাড়ায় দিলাম, আইদার ইউ ডাই অর ইউ ফ্লাই করে তাড়ায় দিলাম। আমরা এখন কি করছি? মানুষ দেখছে না যারা কিছুতেই মানুষ না, এরা আসলেই মানুষ না। আমরা নিজের দেশ নিজে চালাইতে পারি না, আমরা নিজের ভাইকে নিজে হত্যা করি, আমরা নিজের ভাইয়ের বাড়ি আমরা নিজের আগুন দিয়া পুড়ি, শুধু সাময়িক একটা রাজনৈতিক স্বার্থের জন্য। আমরা সবাই মিথ্যা কথা বলি, যখন যে ক্ষমতায় যাই কেউ সারাদিন একটা সত্য কথা বলি না যারা নেতা হয়। কাজে পৃথিবী আমাদের উপর তো আক্রমণ করবে, আমাদের উপরে তো প্রভাব বিস্তার করবে। আমার বাড়িতে যে কাজের মানুষটাকে, তাকে তো আমি দিনে রাইতে সারাদিন অর্ডার দেয়, কর এটা করো, এটা গায়ে কি করো, তাকে ধমক দিবেই আমি। কিন্তু যদি আমি জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় ত্যাগে তিতিক্ষায় সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় যদি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের মতো রিসার্চ করতে পারত, আমার চিটাগাং যদি বেঙ্গালুরের মতো আইটিতে নাম করতে পারত, আমার দেশ যদি আমার বিজ্ঞানীরা যদি ইন্ডিয়ার বিজ্ঞানীদের মতো সারা পৃথিবী ব্যাপী প্রভাব বিস্তার করতে পারত, তাহলে তো তারা আমাদেরকে দাদা রাখত। এখন চাউল খাই তাদের, ডাল খাই তাদের, তেল খাই তাদের, সব আনি তাদের কাছ থেকে, চিকিৎসা করতে দৌড় দেই তাদের কাছে। আমার কথাটা খুব শুনেন, আমি দেখাই আমাকে, আপনি এই যে দেখেন আমার দুইখানে দুইটা যন্ত্র আছে, এই যে দেখেন। এখন কিন্তু আমি কিছু শুনি না, এইটা আমি গত বছর মাদ্রাজে ট্রিটমেন্ট করে আনছি, এখন এটা নষ্ট হয়ে যাচ্ছে, আমি যাইতে পারতেছি না মাদ্রাজ। কারণ মাদ্রাজ গেলে যদি কেউ বলে যে ফজলুর রহমান তো গেছে ইন্ডিয়ার দালাল, আমি মাদ্রাজ যাইতে পারতেছি না। আজকে 6 মাস যাব, আমার যাওয়ার কথা ছিল আগস্ট মাসে, আমি মাদ্রাজ যাইতে, কারণ গেলেই আমারে বলবো যে ফজলুর রহমান তো ইন্ডিয়ার দালাল, তা তোমার দেশে চিকিৎসা নাই কেন? আমি একটা জায়গাতে বলছিলাম যে 5ই আগস্টের সঙ্গে এখন ইউনূস সাহেব সহ সবাই, এই সরকার এবং তাদের পিছনে যে একটা কালো শক্তি আছে, অন্ধকারের শক্তিরা সবই বিশ্বাসঘাতকতা করেছে। কেন আমি কথাটা বলছিলাম? আমি এই কারণে বলছিলাম,
প্রথমে শুরু হইলো আন্দোলনটা একটা নির্দোষ আন্দোলন, ওটা কথা চাই না। তারপর আস্তে আস্তে সেই আন্দোলনটা সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের জাজমেন্টের পরে সেই আন্দোলনটা এক দফায় গেল। এক দফায় এক দাবি, হাসিনা তুই কবে যাবি, এইটা ছিল মূল স্লোগান। এই স্লোগানটা শুরু হইলো 1 আগস্ট থেকে। এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। তাইলে এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি যদি হয়, তাহলে আমরা স্লোগানটা দিলাম কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আমরা এমন কোন স্লোগান দিলাম না যেটা 85-86 এরশাদের সময় দিতাম যে এক দফায় এক দাবি আমরা উপজেলা ইলেকশন মানি না, করতে দেওয়া হবে না। আমরা তো উপজেলা ইলেকশন করার জন্য কোনো স্লোগান দেইনি। ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার ইলেকশন করার জন্য স্লোগান, আমরা স্লোগানটা দিছি এক দফায় এক দাবি, হাসিনা তুই কবে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার কবে যাবি। কাজে কেন্দ্রীয় সরকারকে যেহেতু আমরা পরাজিত করে তাকে বিদায় করতে পেরেছি, এখন প্রথম ইলেকশনটা কি হবে? প্রথম ইলেকশনটা হবে কেন্দ্রীয় সরকারের ইলেকশন, জাতীয় সরকারের ইলেকশন। এটা তো বিশ্বাসঘাতকতা করতেছে তারা। এখন তো এই কথাগুলো বলতে হবে। তারা তো বিশ্বাসঘাতকের ভূমিকা অবতীর্ণ হয়েছে স্থানীয় সরকার ইলেকশনের কথা বলিয়া। কারণ স্লোগানটা ছিল এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। হাসিনা তো কেন্দ্রীয় সরকার, জাতীয় সরকার, কাজে জাতীয় ইলেকশন হবে। সারা জাতিকে গ্যাপের মধ্যে রাখিয়া, সারা জাতিকে আপনি সরকারবিহীন রাখে আপনি স্থানীয় সরকার ইলেকশন করছেন। এইগুলো তো মার্শাল ল আইয়ুব খান যেটা করছিল 62 সনে, সেই আইন করতেছেন। সেই আইন করিয়া এখন এমন একটা অবস্থায় চলে গেছে দেশ। এই অবস্থা থেকে দেশকে যদি বেরোতে হয়, আমি জানি না কি হবে। আপনি তাদেরকে ফেসিস্ট বলেন, আমি তাদেরকে ফেসিস্ট এখনো বলতেছি না। ফেসিস্ট হওয়ার জন্য যোগ্যতা লাগে, আমি এদেরকে বলি মুনাফিক। আমি কথাটাই তুলছি যে ইসলামের দৃষ্টিতে ফেসিস্ট বেশি পাপী খারাপ না, মুনাফিক বেশি খারাপ। এরা হলো মুনাফিক। কারণ এরা এখন বলতেছে কি করব, আমরা স্বাধীনতা রক্ষা করব। কোন স্বাধীনতা? তাদের স্বাধীনতা হলো 47 আর 24। তারা 6 মাস পর্যন্ত মুক্তিযুদ্ধ 71-এর নামটাই বলে নাই। ওই ফজলুর রহমানদের মতো হতভাগারা যখন জীবনে রিস্ক নিয়ে বলছে যে মুক্তিযুদ্ধ ছাড়া কিছুই মানবো না, তোমরা তাহলে পাকিস্তানের আলবদর রাজাকারের সন্তান। যারা মুক্তিযুদ্ধ মানে না, পাকিস্তানের আলবদর এবং রাজাকারদের সন্তান, আলবদরদের রাজাকারদের সন্তানদের শাসন মানবো না, তখন হুশ ফিরছে। এখন একদম আইসা ঠিক 160 ডিগ্রি ঘুরে বলতেছে না না, আমরা যে দল করবো সেই দলটা হবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এটাও তাদের মুখের কথা, মনের কথা না। কারণ তাদের পিছনে যে কালো শক্তি আছে, সেই কালো শক্তি তাদেরকে নিয়ে জঙ্গি দেশ বানাইতে চায়। এই দেশটা মুক্তিযুদ্ধের দেশ, আমরা তা হতে দিতে পারি না। আমি খুব ক্লিয়ার বলতেছি, এটা কিন্তু মুক্তিযুদ্ধের দেশ। এই দেশে একটা ভোটের জন্য, যখন এই ভোটের কথা বলা হয়, এই যে ইউনূস সাহেব, ওনাকে এত শ্রদ্ধা করি, ভোটের কথা বললে পরে নতুন বউয়ের মতো তার মুখ কালো হয়ে যায়। কত রং বেরঙের কথা তিনি বলেন, কত সংস্কার। এই দেশে দুইটা কথা সবচেয়ে বেশি ঘৃণিত হবে আগামী দিনে, একটা হলো সংস্কার আর একটা হলো সমন্বয়। ইউনূস সাহেব এই ইলেকশনের কথা শুনলেই কত রং বেরঙের কথা যে তুলে ইলেকশন উনি দিবেন না, উনি ক্ষমতা। আমি বলতাম যে ইউনূস সাহেব 10 জন প্রধানমন্ত্রী যত উঁচু, তার চেয়ে বেশি উঁচু, ওনার ক্ষমতার প্রতি লোভ নাই। কিন্তু এখন দেখতেছে ক্ষমতার রাজ সিংহাসনে বসা, দীর্ঘদিন থাকার জন্য কত কুটিল এবং জটিল পথে তিনি এগোচ্ছেন। আমি জানি না কি হবে এই দেশে। তবে আমি এই দেশটাকে একটা কথা বলি, ওই যে 2500 বছর আগে করতেই বলে মানুষে, 2500 বছর আগে আলেকজান্ডার এসে বলেছিল বড় বিচিত্র দেশ সেলুকাস, তার চেয়ে বিচিত্র দেশের মানুষ। আমি ইউনূস সাহেবকে সেই কোনায় ফেলতে চাই না। কত চালাকি হচ্ছে দেখেন। 3জন ছেলে আছে মন্ত্রী, উপদেষ্টা, প্রতিদিন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা নাগরিক কমিটি কি কি আছে ছেলেদের, সবকিছু তারা করে। তারা সমস্ত সচিবালয় দখল করে রাখছে। মন্ত্রীর উপদেষ্টার রুম বলেন, সচিবের রুম বলেন, যেখানে যেখানে কাজ হয় সেই রুম বলেন, পিডব্লিউডির অফিস বলেন, যা আছে সব তারা দখল করে সচিবালয়ে। এবং তাদের পিছনে আছে ওই কালো শক্তির লোকেরা। কালো শক্তি আমি বললাম কারণ ওই কালো শক্তি ইউনিভার্সিটি দখল করছে, ওই কালো শক্তি হসপিটাল দখল করছে, ওই কালো শক্তি ব্যাংক দখল করছে, ইন্স্যুরেন্স কোম্পানি দখল করছে, ওই কালো শক্তি ইলেকট্রনিক্স মিডিয়া গুলো বেশিরভাগ দখল করে নিছে। ওই কালো শক্তি সচিবালয়ে তাদের লাইনের লোকজনকে আইনা বসাইছে। এদেরকে দিয়া এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই মন্ত্রী ছাত্র নেতারা পয়সা অর্থ বিত্ত কামাই করার জন্য ব্যবসা বাণিজ্য তো সেই পথ দেখছি। এখন এখানে বৈশা বৈশা তারা দল করবে। এই যে সারা দেশের মানুষ বলতেছে যে এখানে কিংস পার্টি করা যাবে না,
যদি দল করো তাহলে দল থেকে পদত্যাগ করো। সেই পদত্যাগ নিয়ে যে কত রং বেরঙ্গের কথা এবং নাটক হইতেছে, ঘৃণা হয়তো এইসব ছেলে পেলে। বাপ দাদার নাম নাই, চান মল্লের বিয়াই। হ্যাঁ, 2 দিন আগে পরিচয় ছিল না, প্রত্যেকে আসছে আল্লাহ জানে। আফগানিস্তানে একজন শাসক আসছিল, ডাকাত, মরু ডাকাত, তার নাম ছিল বাচ্চা ইসাকাও। তাও আফগানিস্তানের মধ্যে 2 বছর তাকে সহ্য করতে হয়েছে। সরি। আজকে আমি বলতে চাই, 5ই আগস্টের আন্দোলনের পিছনে যে কালো শক্তি ছিল, কালো শক্তির মনে যে মুনাফিকি ছিল, সেই মুনাফিকির বহিঃপ্রকাশই আজকে বাংলাদেশে ঘটছে। এবং জনাব ইউনূস সাহেবের মতো একজন নোবেল লরিয়েট, আমার বাঙালি মুসলমানের একজন শ্রেষ্ঠ সন্তান, যাকে আমি মনে করতাম এবং করি, উনি এইটার সঙ্গে তাল